হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। একদম কি বলবো, টাওয়াল গায়ে দিয়ে আসলাম আর কি তোমাদের সামনে। সকালবেলা উঠেছি। কালকে থেকে আয়ুষের স্কুল স্টার্ট হয়েছে। কালকে তো 10টার দিকেই ছিল, কিন্তু আজকে থেকে ওর স্কুল মর্নিং হয়েছে। কারণ যা গরম পড়েছে, তোমরা তো দেখছোই যা গরম পড়েছে। বন্ধটা এই সময় হলে ভালো হতো সবার। মানে আমার যে ননাস এসছে, ননাসের মেয়ের পরীক্ষা হয়ে বন্ধ দিল আর কি, ওদের এখন বন্ধ। ও সিবিএসসি বোর্ড থেকেই। আর আয়ুষদের যদি এরকম হতো পরীক্ষাটা হয়ে বন্ধ দিত, তাহলে বাচ্চাটা একটু থাকতো। এখন যেমন পরীক্ষার চাপ, গরম সব মিলিয়ে একদম খুব মানে হাহাকার অবস্থা। বই পড়তে হয়, সময় দিতে হয়, কারণ রাত্রে ওর টিউশন থাকে, সকালে টিউশন থাকে। আমি পড়াতে পারি না, তখন আমি কি করে ওকে দুপুরবেলা বই নিয়ে বসাই? আমার কাজের ফাঁকে যখন সময় পাই বসাই। তো এতে বাচ্চাটারও তো কিন্তু একটু চাপ হয়ে যায়। এই সময় স্কুলটা বন্ধ থাকলে ভালো হতো। যাই হোক, স্কুলটা মর্নিং শুরু হলো 8টার থেকে 11টা 25 পর্যন্ত। আর পড়ার সিলেবাস যা আছে পরীক্ষা সব দিয়ে দিয়েছে, ওগুলোই কমপ্লিট করাচ্ছি। তো আজকে তো উঠতে চাচ্ছে না কিছুতে, বলে এত সকাল সকাল ঘুম ভাঙেনি। কালকে আসলে সবার সাথে গল্প গুজব, বুঝতেই পারছো লোকজন বাইরে থাকলে যা হয়, গল্প গুজব এসব করে আর ও উঠতে চায়নি। সবার ঘুমোতে ঘুমোতে 1টা 1:30টা বেজেছে। আর আমি তো একটু লেট করেই ঘুমেছি। মোবাইল শুতে শুতেই তার ঘুম পায় না। আমার মোবাইলে কাজ থাকে একটুখানি, কাজ না থাকলেও আমি একটুখানি মোবাইল দেখি। সারাদিন তো মোবাইল দেখতে পারি না, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমি একটু মোবাইলটা দেখি। তো একটু তো লেট হয়েই যায় আমার। কালকে ভিডিও এডিট সেরকম একটা করিনি। তারপরে বাসন ধুইনি, 1টা বেজে গেছে। খেতে খেতে গল্প করতে করতে বাসনও ধুইনি। আজকে একদম সব কাজ পড়ে আছে। তো আয়ুষকে পাঠিয়ে দিলাম ব্রেড। ও ও মধু পেয়েছে এখন, ব্রেড মধু আর লাল চা, এটা হচ্ছে ওর এখন ব্রেকফাস্ট হবে কয়দিন। ওটাই আবার টিফিনে দিলে। টিফিন তো 11টা 25-এ, তো মাঝখানে খুব একটা ভারী টিফিন না, মানে বাড়িতেই চলে আসবে, বাড়িতে এসেই ভাত খাবে, এরকম একটা সিচুয়েশন আর কি। সকাল সকাল ভাত তো খেয়ে যেতে পারে না। স্নানটা করেই গেলে তাও ভালো হতো, স্নান করেনি। কালকে থেকে স্নান করাবো, আজকে উঠতে লেট করেছে। আমি ভাবলাম না, চা খেয়ে কোমর গুজে কাজে লাগে, বুঝতে পারলে? চাটা বেশি হয়ে গেল, চিনি দিয়েছি। কালকে দিদি জামাইবাবু এনেছিল, দেখো এই যে লম্বা লম্বা আমগুলোকে, তোমরা এগুলোকে কি আম বলো জানি না, আমরা এগুলোকে চোষা আম বলি, মানে আমরা চুষে চুষে খাই। তো বর্তমান তো আমের দিন, আর যেহেতু আমার আম প্রিয়, তো আম তো চলবেই আমার বাড়িতে। মানে আম শেষ হওয়ার সাথে সাথে আম আনতে বলবো আবারও। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভালো আছে। ওয়েদার ভালো বলতে কেন বললাম, রাত্রিবেলা বৃষ্টি হলে না আমার বারান্দা ঠান্ডা ভিজে থাকলে খুব রাগ ওঠে। সকালবেলা উঠে দেখবো বারান্দা শুকনো, বেশ শুধু ঝাড় দিলেই আমার পরিষ্কার লাগবে। সকালে উঠে এত কাজ আমি করতে একদম মানে ইচ্ছেই করে না, তারপরেও করতে তো হবেই, তাই না? তো আজকে রোদটা দেখে ভালো লাগছে। মানে গরম তো অবশ্যই হবে, একটু পরে তো পুরো গরম শুরু হবে, কিন্তু এই যে বারান্দা শুকনো আছে এটা দেখে আমার ভালো লাগছে। এইদিকে দেখো চাটা খাওয়া আমার হয়ে গেছে, এবারে লেগে পড়লাম কাজে। এক বেসিন বাসন রয়েছে, কালকে রাত্রের কোনো বাসন ধুইনি। দিদি বলছে তুই ধুয়ে দে, সরি তুই মেজে দে, আমি ধুয়ে দিই। আমি বলি তোমার মাথা খারাপ, আমার কালকে সকালবেলা আমি ধোবো। কিন্তু কালকে রাত্রে আমি ধুয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার পর একটু গল্পে বসেছি, লেট হয়ে গেছে। তো আমারও মানে শরীরটা যেন কেমন লাগছে, সারাদিন পরিশ্রম যায়, তারপরে ধরো আবার রাত্রিবেলাও যদি আমি বিছানায় একটু না শুই, তো শরীরটা যেন কেমন মানে খারাপ লাগে। তো ভাবলাম থাক, কী কাজ আছে আমি কালকে করব। তো আজকে সকালে তাই চা টা খেয়ে ভাবলাম না, আগে বাসনটাই মেজে নিই। এখানে দেখো ঝুড়িগুলো, সবুজ ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটা 2-1 দিন পর পর কিন্তু আমি এরকম করে মেজে দিই। আসলে জল পড়ে, তো জল পড়ে পিছলা পিছলা হয়ে যায় আর কেমন যেন হয়ে যায়। কালকে রাত্রে এমন হয়েছে, আমরা যেহেতু 4 জন আর দিদি ওরা যেহেতু 3 জন, তো ও বলে যে এক কাজ করো, বড় বিছানায় আমরা শোই। প্রথমে দিদি জামাইবাবুকে শুতে বলতে চেয়েছিল, তারপরে ভাবলো ছোটো বিছানায় তো 4 জনের হবে না। মাথাতে এইটুকু নেই যে আমাদের তো আরেকটা টিনের ঘর আছে, এই কথাটা একবারও মাথাতে আসেনি, বুঝতে পারলে? তো তারপরে যেই না খুশকে বিছানায় শোয়ানো হলো, হুট করে আমার মাথায় আসলো, আরে আমাদের কি টিনের ঘরটাও তো রয়েছে, দিদি জামাইবাবু এত কষ্ট কেন করবে ছোট বিছানায়? দিদি জামাইবাবুকে বড় বিছানায় শুতে বলো, আমি আর খুশ ছোট বিছানায় ঘুমিয়ে পড়ি, তুমি আর আয়ুষ টিনের ঘরে চলে যাও।
তারপরে এই প্ল্যানটা করার পর তার জামাইবাবু কিছুতে রাজি হয় না, বলে না তোমরা টিনের ঘরে শুতে হবে না, আমি শোবো। তাই আমি বলি তুমি টিনের ঘরে শোবো, মাথা খারাপ, জামাই মানুষ তুমি। তারপরে বলে যে কোনো ব্যাপার না। তারপরে আবার এই প্ল্যান করছে কী বলো তো, যে ছোটো বিছানায় পাথারলাভাবে শোবো আমি, দিদি আর পুচকি। আমি বলি না, এত বড় একটা বিছানা থাকতে আমাদের এতগুলো ঘর কিসের জন্য করেছি, এতগুলো বিছানা কিসের জন্য করেছি, লোকজন আসলে যাতে কোনো রকম কষ্ট করতে না হয়। আর টিনের ঘরের কথা আমাদের মাথাতেই ছিল না, বুঝতে পারলে। তারপরে অনেক মানে কষ্ট করে জোর করেছি অনেক, তারপরে জোর করে খুশকে একদম নিয়ে আমার ছোটো বিছানায় শুয়ে দিয়েছি। তারপরে অনেক বলার পর দিদি জামাইবাবু গিয়ে বড় বিছানায় ঘুমিয়েছে। জামাইবাবুকে কালকে ভালো করে দেখাতে পারলাম না, আসলে না ভিডিও অন করতে এখন মানে মাঝে মাঝে ভুলেই যাই। খেতে বসেছি তখন ভাবলাম করব, জামাইবাবু এত প্রশংসা করছিল আমার রান্নার কালকে রাত্রিবেলা, কীভাবে পনির পকোড়া বানালে, কীভাবে এটা বানালে, কীভাবে সেটা বানালে, বলে বউয়ের হাতে খেতে খেতে মুখটা ইয়ে হয়ে গেছে, তোমার হাতে ভালো লাগছে। যাই হোক, এটা কিন্তু সবারই হয়, আমার বরেরও। আমার হাতের তরকারি খেতে খেতে এখন যদি পাশের বাড়ির জায়েরা তরকারি দেয়, ওটাই ওর কাছে অমৃত লাগে। এটা সবারই হয়, আমারও লাগে। মানে একঘেয়েমি নিজের খাবার খেতে খেতে কেউ একটু যদি সাদামাটা তরকারিও বানায়, সেটাই ভালো লাগে। তো সেম ওই পরিস্থিতিতে জামাইবাবু বলছে। আর দেখাতে পারলাম না। অবশ্যই আমরা কিছুদিন পরে দিদিদের বাড়িতে যাব, মানে ইচ্ছে আছে, অনেক দিন থেকেই বলে যাওয়ার জন্য। তো আমরাও একটা প্ল্যান করলাম যে একদিন দুদিন গিয়ে দিদিদের বাড়িতে থেকে আসব। তো তখন তোমাদেরকে দেখাবো। দিদি জামাইবাবুর বাড়িতে গেলে কি বলো তো, ভিডিও করা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকের বাড়িতে যেমন ভিডিও করা নিয়ে আমি করতে চাই না, আমার ভালো লাগে না। তোমরা দেখো কারো বাড়িতে গিয়ে কিন্তু আমি একদম ভিডিও করি না। কিন্তু দিদি জামাইবাবুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ওরাই বরং আমাদেরকে এত মানে ইসে করে, মোটিভেট করে, করো করো করে। তারপরে মৌকে সবসময়, তো দিদি মৌকে সবসময় বলে, আমাকে ফোন করে বলে, প্রিয়া তুই বোঝা মৌকে, ভিডিও বানাতে বল, ভালো করে বানাতে বল। যাই হোক, মানে এত মোটিভেট করে না, মানে ননাস বা ননদ যাই বলো না কেন, হতো এসা। মানে কি বলবো, জ্যাঠার তো দিদি হতে পারে, তারপরেও নিজের ননদের থেকে কোনো কিছুতে কম নয়। যারা সত্যিই ভালো মানুষ, যারা সত্যিই মন থেকে আমাদের ভালো চায়, আমাদের ক্ষতি চায় না, সবসময় আমাদের উন্নতি দেখলে তারাও খুশি হয়, তাদের জন্য মানে জান প্রাণ দিতেও আমরা রাজি আছি, আমরা দুজনেই। আয়ুষের বাবা ওর দিদিকে এত ভালোবাসে, যখনই দিদি বাড়িতে আসে বা দিদির বাড়িতে যাই, বাড়িতে এসে আমার সাথে গল্প করে। জানো তো, আমার দিদি এমন ছিল, কোনো অহংকার নেই। দিদি আগেও যেমন ছিল এখনও এরকম, মানে ও এত ভালোবাসে দুই দিদিকেই, মানে শিবানী দিদিকেও ঈশানী দিদিকেও, দুই দিদিকেই খুব ভালোবাসে আর কি, ছোটোর থেকে। আর এখনও খুব বলে যে এই দিদি, মানে ঈশানীদির কথা বলে যে এমন ছিল, কোনো অহংকার নেই দিদি। জানো তো, এখনও এত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, মারোয়ারি ঘরে বিয়ে হয়েছে, মানে মানে আগের থেকে অনেকটা বেটার, ভালো আছে। তো বলে কোনো অহংকার নেই দিদি, আমাকে সবসময় বলতে থাকে ও। এবার আমি বলি, তোমাকে বলতে হবে না, আমি মানুষ দেখেই বুঝতে পারি। হ্যাঁ, কিছু কিছু সময় একটু মিস্টেক হয়ে যায়, বিশ্বাস করে ফেলি, কিন্তু কিছু কিছু মানুষকে দেখলেই বোঝা যায় যে তারা কেমন হয়। আমার বর তার দিদি, মানে নিজের তো দিদি নেই, তাই ওদেরকে খুব ভালোবাসে, আমার ননাসদেরকে। মানে ওরাও যেমন, আমার দিদিরাও যেমন ওকে ভালোবাসে, ও ওদের দিদিকে খুব ভালোবাসে। তোমাদের মনে আছে কি না জানি না, খামার বাড়িতে কিন্তু নিয়ে গেছিলাম জামাইবাবুদের, ওখানে রান্নাবান্না করে খাইয়েছিলাম দুই দিদিকেই। দুই জামাইবাবু গেছিলো। আর আমার যে ছোটদির যে বর, মানে শিবানীদির, ওই দিদির বর তো পুলিশের চাকরি করে। ওই দিদির বরও খুব ভালো, কিন্তু ওই দিদির বরের সাথে এতটা কথা হয় না, যেহেতু চাকরি করে। আর এই জামাইবাবু আসলে খুব আর কি ফ্রিলি কথা হয়, মানে ওই দিদির বর বাড়িতে খুব একটা আসে না, সময় পায় না, ডিউটি থাকে, সেই জন্য আর কি। তো দুই জামাইবাবুই ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে এদের তুলনা হয় না। বাজে 9:22, পুরো ঘর সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। সেরকম যদি প্রত্যেক দিন আমি সকাল সকাল কাজগুলো সারতে পারতাম, আমার কত রকমের যে শ্যুট হতো, কত রকমের যে কাজ হতো। সমস্ত গোছানো শেষ। দেখো, এই জায়গাটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়েছি, মানে সমস্ত কিছু, যেহেতু একটা র্যাক আছে আপাতত, তাই জায়গাটাকে আমি গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর বিছানা পেতে দিলাম, মানে ঘুমাচ্ছে, যদিও আবার পরে তো ঘুমাবে, তার জন্য ওর বিছানা রেডি করে রাখলাম। চলো, আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি সমস্ত কিছু, রান্নাঘরও পরিষ্কার। এবার উঠোনটা ঝাড় দেবো আমি, 9:22 আমি উঠোন ঝাড় দিচ্ছি। বাবা যায় আজকে সকালে, মানে বাসি উঠোনটা ঝাড় দেওয়ার সময় পাইনি, আয়ুষকে রেডি করলাম, তো এখন আমি ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছে তারপরে টিনের ঘরে যাব, ঠিক আছে, মানে ওই ঘরটা বসে করবো। চলো, তো কিছুদিনের মধ্যে তো আমরাও যাব, তখন কিন্তু দিদি জামাইবাবুকে ভালো করে দেখা, এমন কিছু কথা বলে, জামাইবাবু মানে ভালো জীবনে চলার জন্য অনেকটা কাজে লাগে, বুঝতে পারলে। তো
তো যাই হোক, তোমাদেরকে অবশ্যই দেখাবো, এবার ভালো করে দেখাতে পারলাম না, যদি যাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে এখানে দেখো, এবার আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, দিয়ে এবারে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এই সময় দিদিও আসবে, উঠোনটা ঝাড় দেবো, দিদিও আসবে, স্নান টান করবে, ফ্রেশ হবে। তো তারপরে আবার একটু দিদির সাথে কিন্তু গল্প করব, যেহেতু চলে যাবে আজকে। আর এই দিদি একদম আসতেই পারে না বাপের বাড়িতে, মানে ওনার শাশুড়ি মা অসুস্থ বাড়িতে, তারপরে সেই জন্য কিন্তু আসতে পারে না। মানে এই 9 মাসে 6 মাসে একবার এসে 1-2 দিনের জন্য এসেই চলে যায়। তো এই যে ভাবলাম স্নান করব, কিন্তু দিদি যেহেতু এসেছে, তো বাথরুমে দিদি ফ্রেশ হচ্ছিলো, আমি ভাবলাম উঠোনটা মানে ঝাড় দিয়ে নিই, তারপর দিদির সাথে একটু গল্প করে তারপরে স্নানে যাবো আমিও। আমারও তো কাজ ধরো শেষ, এই কটা কাজ করলে আমারও কিন্তু কাজ শেষ। তারপরে রান্নাবান্না করবো, এডিটিং আছে, এগুলো আর কি আছে, মানে সংসারের কাজটা আর কি শেষ হয়ে যায়। এই যা 10টা 33, কখন আমার কাজ হয়ে যায় বলো? 9টা 22-এ আমার ঘর দুয়ার গোছানো শেষ, তখনই আমি জল নিয়েছি। যাই হোক, দিদি জামাইবাবু আসলো, গল্প করলাম একটুখানি। ভাবছি আরেকটা জামাইবাবু যেহেতু LIC করে আর কি, মানে LIC করায়, তো ভাবছি আরেকটা LIC করবো আর কি। গাড়ির কিস্তি তো আমাদের শেষই ধরতে গেলে, তো সেই জন্য আমি ভাবলাম যে আরেকটা করে রাখি। তো আসলো, ওইটা নিয়ে গল্প টল্প করলাম। তো লেট হলে একটুখানি, সে তো লেট হচ্ছে কোনো ব্যাপার না। এই যে আয়ুষের বাবা উঠে গেল, খুশের বাবা উঠে গেল। এখন ওরা মুখ ধুলো, খুশকে খাওয়ালাম, আয়ুষের বাবাকে খেতে দিলাম। আম এমন টক, মানে আর খেতেই পেলো না, দুধ ফেটে গেল, আম এত টক, রেখে রাগ দেখে চলে গেল। আমার কি দোষ ভাই? আমটা কি আমি কি তৈরি করেছি আমটা, বলো তো? তাই আমি বলি দাঁড়াও, আমি স্নানটা করে এসে তোমাকে খাবার বানিয়ে দিচ্ছি। বাপরে, সারাদিন কাজ করি, কোথায় আমাকে কেউ একটু খাবারটা এনে দিবে? এমন কপাল তো বাবা, কপাল করেও এমন কপাল আমার হয়নি। সত্যি বলছি, মানে যাদের বাড়িতে দেখবে ম্যাচুয়ার মানুষ না থাকে, যেমন একটা শ্বশুর বাড়িতে এসে দেখবে শাশুড়ি যদি একটু ম্যাচুয়ার থাকে, তারপরে যদি কেউ থাকে একটু সংসার সামলানোর মতো কেউ থাকে, দেখবে বাড়ির বউরা অনেকটা নিস্তার পায়। কিন্তু আমাদের মতো বাড়ির বউ যারা আছে, একদম বাড়ির হত্তা কর্তা সব সে, তাদের বাড়ির সেই বাড়ির বউয়ের কপালে অনেক দুঃখ থাকে। দুঃখ মানে আরাম নেই, এই আর কি। যাই হোক, চলো, আমি তো এখন এই শরীর নিয়ে আমি এখন রান্নাঘরে আর আমি খাবার বানাতে ঢুকবো না। যাও, দুধ আম দিলাম, আমটা কেটে খেতে পারলো না। যাই হোক, আমি বানিয়ে দেবো, স্নানটা করি, দেখি কিছু একটা বানিয়ে দেবো। যার সংসারে দেখবে দুটো ছেলে থাকে, মানে কন্যা সন্তান বা মেয়ে যদি না থাকে, সেই সংসারে কিন্তু সত্যি মায়েদের একটু চাপ হয়ে যায়। মানে দেখো, যেমন ছেলেদেরকে সামলানো ছোটোর থেকে, ছেলেরা তো আর সংসারের কাজ করবে না, থোড়ি না করবে, মেয়ে একটু বড় হলেই কিন্তু মায়ের পাশে থাকে। যেমন আমরা থেকেছি, আমরা অনেক ছোটোর থেকে পুজো সামলেছি, মানে পুজো দিয়ে মাকে হেল্প করেছি অনেক ছোটোবেলার থেকে। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম, ঘর গোছানোর থেকে ধরে, তারপরে ভাই হলো, রান্না বান্না শিখলাম, রান্না করে মাকে হেল্প করেছি। মানে সময় পেলে মাই রান্না করতো, মানে কথার কথা হয় না, মাঝে মাঝে একটু ডাল সেদ্ধ ভাতও করে দিতে পারতাম, এরকম একটা। তারপরে ঘর গোছানো, ঘরটাই যদি কেউ গুছিয়ে দেয়, এটাই তো অনেক বড় কাজ হয়ে যায়। যারা আমরা ঘর গোছাতে পছন্দ করি, ঘর নোংরা অপছন্দ করি, তাদের জন্য কেউ যদি একটুখানি ঘরটাও সুন্দর করে গুছিয়ে দেয়, সেটাও অনেকটা হেল্প হয়, যেটা আমার মার হতো। তো শুধু আমার বলে নয়, বাড়িতে মেয়ে থাকলে মায়েদের অনেক হেল্প হয়। কিন্তু যে বাড়িতে দুটো ছেলে আছে, সেই বাড়িতে আর কি জ্বালার শেষ নেই। ছোটোর থেকে কাজ করতে হবে, তারপরে জানি না বৌমারা আসলে কি করতে হবে, সেটাও পরের কথা। কারণ আজকাল শাশুড়ি মাদের মতো, মানে আজকাল যেরকম দেখছি আর কি, এরকম যদি আমরা ব্যবহার করি, আমাদের তো মানে আর ঘরে থাকতে হবে না। আমরা তো তাও অনেকটা মেনে নিয়ে সবার সাথে অ্যাডজাস্ট করে চলি। কিন্তু যে দিনকাল আসছে, আমরা যদি এরকম কুটনি শাশুড়ি মাগুলো হই, মানে যেহেতু দুটো ছেলে আছে, একটা সময় তো আমাকেও শাশুড়ি হতে হবে, কুটনি শাশুড়ি হলে একদম আমাদেরকে কী যে করবে কে জানে। তাই আমার মন থেকে আমি নিজেকে ঠিক করে নিয়েছি, যতদিন পারবো বৌমাকেও রেঁধে বেড়ে খাওয়াবো। তো সেই হিসেব করেই বললাম যে আমাদের কপালটাই খারাপ, যে সারাটা জীবন আমাদের রান্না করেই খেতে হবে। আজকে মেয়ে থাকলে কিন্তু এইটা আমাদের ভাবতে হতো না। এই তো যতদিন থাকতো মেয়ে আমাদের কাছে, ততদিন না হয় মানে মাঝে মাঝে অন্তত করে তো খাওয়াতো, এইটুকু হেল্প তো। আর যাদের বাড়িতে মেয়ে আছে তারা জানে যে কতটা হেল্প হয় মায়েদের, তাই না? সেই হিসেব করেই বললাম। প্রত্যেক দিন যদি এরকম সকাল সকাল কাজগুলো সেরে ফেলতে পারতাম, কিন্তু প্রত্যেক দিন তো সিচুয়েশন এক থাকে না। কোনো দিন খুশ উঠে বসে থাকে, কোনো দিন আয়ুষের বাবা উঠে বসে থাকে। ওরা দুজন যদি ঘুমায়, আয়ুষ স্কুলে চলে যায়, আমি কিন্তু এই কাজগুলো আরামে সারতে পারি। তো খুশ একবার উঠে গেলে আমার কিন্তু এই কাজ করা অসম্ভব হয়ে যায়। তো চলো, আমি এখন যাব স্নানে। স্নান করে এসেই নিয়ে নিলাম, দেখো দুধ মুড়ি। এত খিদে পেয়েছে, মানে রাক্ষসের মতো খিদে পেয়েছে, সারা রাত যেহেতু ব্রেস্ট ফিট করে, বুঝতেই পারছো। চলো বন্ধুরা, এখন আমি বসাবো হচ্ছে ভাত। খুশকে স্নান করিয়ে দিলাম, ওই যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেল, কারেন্ট চলে গেল, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেল। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে খুশকে স্নান খাওয়া, খুশের সব শেষ সকাল সকাল। আজকে আয়ুষও চলে এসছে, আয়ুষও এখন স্নান করবে। 11 সাড়ে 11টা ছুটি হলো, ও চলে এসছে। ও এখন ভাত বসাবো, মাছ আনতে বললাম ওকে।
মাছটা এনে ওই দেখো কোথায় ঝুলিয়ে রেখেছে। আমি কি নাগাল পাই? হ্যাঁ পাইছি রে নাগালটা। এই যে এটা কী মাছ এনেছে? রুই মাছ এনেছে। রুই মাছই বললাম, পাতলা করে আমি এখন মাছটার কী করবো বলো তো, মাছের পাতলা করে মাছের করবো ঝোল, বুঝতে পারলে? কারণ এই গরমে এর থেকে আর ভালো কিছু হয় না। তো এবারে ভাবছি বসিয়ে দেবো ভাত। এদিকে ওর আবার একটুখানি বাজারে যেতে হয়, খুশকে ধরতে হয়েছিল আমাকে। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি খুশকে ঘুম পাড়াবো এখন। তারপরে ও একটু বাজার যাবে, একটু দরকার আছে সেই জন্য। তো না হলে তো ওই ধরে খুশকে, আমি এদিকে রান্নাগুলো সারতাম। তো ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু খুশকে ঘুম টুম পাড়িয়ে চলেও আসলাম। চলে এসে এবারে দেখো আমি করছি মাছের ঝোল। দিদিরা একটু পরেই চলে যাবে, তো ওদের সাথেও আবার একটু ওই যে ওই এলআইসির ব্যাপারে একটু কথা বলবো, এই মানে এলআইসি করবো আর কি, এ নিয়ে কথা হবে। তো একটু সময় লাগবে, কিন্তু আজকে সমস্ত কিছু শেষ আমার। এই রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার এডিটেও বসবো, আমার দুটো কাজ একসাথে সামলাতে হবে, সময় চলে যাচ্ছে। তারপরে এডিটে বসেছি ঠিকই, কিন্তু এডিট কিন্তু করতে পারিনি কালকে। ওই যে বললাম এলআইসি মানে এলআইসির ব্যাপারে একটা কথাবার্তা হচ্ছিলো, তো ওইখানেই আমাদের অনেকটা সময় চলে যায়। তারপরে এডিট করতে করতে হয়ে যায় অনেকটা রাত্রি, তাই অনেক রাত্রি করে কালকে কিন্তু আমি ভিডিও পোস্ট করেছি, তোমরা সবাই দেখেছো। তো দেখো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, বললামই তো আজকে একদম সিম্পল মাছের ঝোল আর ভাত, কারণ কালকের পনির তরকারি সবই রয়েছে ফ্রিজে। আর পনির তো কেউ খায় না, তো আমাকেই খেতে হবে ভাবছি। তো মাছের ঝোল ভাত। তো বন্ধুরা একটা কথা তোমাদের সামনে শেয়ার করতে আসলাম। তোমরা জানো আমার এপি শেয়ারল পেজটাতে আমি কত কষ্ট করে কাজ করি। ওই পেজটাতে মাত্র দেখলাম, তোমাদেরকে বলেছিলাম এর আগেও একটা পেজ ক্রিয়েট করা হয়েছে এপি ব্লগ নামে। দেখো এত মাথা ঘামাতাম না। রিসেন্ট কি হচ্ছে, ফেসবুকের যত বড় বড় পেজ আছে সবগুলোতে টার্মিনেট করে দিচ্ছে ফেসবুক। কেননা তারা লাই দিয়েছে যারা ফেক চ্যানেল ক্রিয়েট করেছে। তারা বলে যে আমরা কিছু বলিনি। তো আজকে তাদের এই দিনটা দেখতে হতো না যদি তারা প্রথম থেকে স্টেপ নিত, মানে প্রথম থেকে যদি চ্যানেলের উপরে স্ট্রাইক মারতো, তাহলে কিন্তু এটা দেখতে হতো না। তো আমার এখানেই ভয় যে আমি যে সারাদিন ভিডিও বানাই, আমি কিভাবে বানাই একমাত্র আমি জানি, যে আমার কতটা পরিশ্রম হয়। আমি এপি শেয়ারলে ভিডিও দিতে পারি না, তারপরেও তোমরা সেদিন দেখেছো রাত জেগে সেই স্ক্রিপ্টটা আমি লিখেছিলাম। সেই স্ক্রিপ্টের ভিডিও দেখো, আজকে ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় ভালোই ভিউ হচ্ছে এতদিন পর দেওয়ার পরে। এটাই আমার, তোমরা জানো আমার একদিনে একটা ভিডিও 1 মিলিয়ন চলে যায়, মানে দিনের দিন 1 মিলিয়ন চলে যায়। তারপরে তো সেটা 20 মিলিয়ন 25 মিলিয়ন ওই চ্যানেলের ভিউজ তোমরা যারা দেখেছো। তো 1 মাস পর আমি ভিডিও দিয়েছি, তারপরেও এতটা ভালো রেসপন্স তবু আমি আশাও করিনি। সেটা রাত জেগে স্ক্রিপ্ট লিখে তোমরা দেখেছো। সেই ভিডিওটা দেখো, কিছুদিন আগে ফেসবুকে এপি শেয়ারল নামে একটা পোস্ট, আমি জানি ইউটিউবে সে আমার ভিডিও দেখছে, আমি তাকে বলছি, আমি জানি এই কাজটা তুমিই হয়তো আবার করেছো। একবার একটা চ্যানেলে স্ট্রাইক মারা হলো পেজটাতে, তো কিছুদিন পর ভিডিও নেই, তারপরে চ্যানেলের নামটাই পাল্টে দিল। তারপরে ওই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেল, আবার নতুন করে আমার ব্লগ পোস্ট করলো, জানি না এখন পেজটা আছে নাকি। আমাদের মনে হলো স্ট্রাইকটা দিয়েছি, কাজে দিয়েছি। এবার দেখি 7 ঘন্টা আগে এই পেজটা ক্রিয়েট করেছে এপি শেয়ার ব্লগ, মানে এক একটা খালি আলাদা আলাদা নাম করে পেজ ক্রিয়েট করছে। এপি শেয়ার ব্লগ মানে এপি শেয়ারল নামে আমাদের ফেসবুকে কোনো পেজ নেই, আমরা মেন পেজেই ভিডিওগুলো ছাড়ি। এপি শেয়ার ব্লগ নামে দেখো 7 ঘন্টা আগে, তোমরা বিশ্বাস করবে? মানে ভাবা যায়? হ্যাঁ, এতে আমার খুশি লাগছে যে আমার ফেস দেখি ও এত তাড়াতাড়ি ভিউ, এত ফলোয়ার্স হচ্ছে, আমার ফেস দেখি যে ও পাচ্ছে, এটাতে খুশি। কিন্তু আমি ভাবি যে আমার ছোটো ছোটো ব্লগগুলো দিলেও হয়, যেগুলো আমি মিনি ব্লগ করি সেগুলোতেও খাটি, কিন্তু তারপরেও সেকেন্ড চ্যানেলের যে ভিডিওগুলো হয় সেগুলো তো আমি বেশি খাটি। আমরা সবাই মানে অনেক খাটা হয় সেই ভিডিওগুলোর জন্য। দাঁড়াও এখন মাছটা, কিন্তু আমি এখন যদি ওকে দেখাই না ও সেই রাগ হবে, কারণ আগের পেজটা নিয়ে খুব টেনশনে ছিল। কারণ এখন দেখছো না, যে রিয়েল তাকে স্ট্রাইক মেরে চলে যাচ্ছে, আর যে ফেক সে টিকে থাকছে ফেসবুকে। তাহলে বুঝতে পারছো কি অবস্থা। মানে যদি অ্যাকশন না নেওয়া হয়, তারা রিয়েল পেজকে ফেক পেজ হিসেবে ইয়ে করে আর কি, যে ওর ফেক ভিডিও, মানে আমাকে ওরা একটা সময় যে এই চ্যানেলটা বড় হয় আমাকে কপিরাইট দিয়ে দেবে যে আমি ফেক, ঠিক আছে? তো 7 দিনে মানে ভাবা যায়, 7 দিনে বলছি কেন, এক মিনিট, এই দেখো 7 আওয়ার্স, উল্টো দেখাচ্ছি যে 7 আওয়ার্স। 7 ঘন্টা আগে পেজটাকে ক্রিয়েট করলো। কয়টা ভিডিও দিয়েছে? 1 2 3 4 5টা ভিডিও দিয়ে 2K ফলোয়ার্স করে ফেলেছে।
এই দেখো 2K ফলোয়ার্স। মানে তোমরা ভাবতে পারছো কেন এরকম করছো আমার সাথে? আমি এটাই বুঝতে পারছি না। আমরা সবাই এত খেটে ভিডিওগুলো দেই, সেই ভিডিও তোমরা কি করছো? ডাউনলোড করে ছেড়ে দিচ্ছ, ব্যাস। কেন এরকমটা করছো? একটু নিজে খাটো না। দেখোই তো আমি সারাদিন কত পরিশ্রম করি। আজকে যদি সত্যি আমার কোনো ঝামেলা না থাকতো, তোমরা দেখতে সেকেন্ড চ্যানেল এতদিনে 1 মিলিয়নে পৌঁছে দিতাম আমি। কিন্তু কাজ করতে পারি না, দুটো বাচ্চা নিয়ে কাজ করতে পারি না, তারপরেও অনেক খেটে দেই আমি ভিডিও, অনেক খেটে দিই। তোমরা কয়দিন পরপর পেজ ক্রিয়েট করো, ভিডিও দাও, এরকম করে যদি আমি লাই দিই, পরবর্তীতে এরাই আমাকে স্ট্রাইক মারবে, তখন আমার চ্যানেলটা উড়ে দেবে। এই যে রচনা বিশ্বাসের চ্যানেল উড়ে গেল, দুষ্টুর চ্যানেল, চন্দন সেতু, কত চ্যানেল এইভাবে উড়ে গেছে, মানে টার্মিনেট করে দেয় ফেসবুক। আমার ভালো লাগছে না, বিশ্বাস করো, একদম ভালো লাগছে না। মানুষ কতটা অসভ্য আর নির্লজ্জ হলে এরকম কাজগুলো করতে পারে। হ্যাঁ, আমি কিন্তু চুপচাপ থাকতেই পারতাম যে করছে করুক, কিন্তু এখন দিনকাল যা দেখছি, ফেসবুকে যা দেখছি, মানুষের প্রত্যেকটা পেজ এরকম করে কপিরাইট মেরে পেজগুলো উড়িয়ে দিচ্ছে। মিলিয়ন মিলিয়ন পেজ, লাখ লাখ টাকা কামায় ওরা ওই পেজ থেকে। সেই পেজগুলোকে কিভাবে নষ্ট করে দিচ্ছে। শুধু তো অ্যাডসেন্সের থ্রু টাকা পায় না, তারা কিন্তু অনেক ব্র্যান্ড প্রমোশন পায় মিলিয়ন পেজ থাকলে। যদিও বা তারা একবার ফেস ভ্যালু হয়ে গেলে, যদিও বা তাদের আরেকটা পেজ ক্রিয়েট করে দাঁড়াতে সময় লাগে না, কিন্তু ওই পেজে তো টাকা দিয়ে দেখলে তার সব কিছু হয় না। ওই পেজে জড়িয়ে থাকে তাদের অনেক স্মৃতি, অনেক অনেক মানে অনেক দিনের পুরনো ভিডিও, অনেক দিনের পুরনো জমানো স্মৃতিগুলো সেইখানে থাকে স্টোর হিসেবে। তো সেটা দেখতে গেলে অনেকটা খারাপ লাগে আর কি। তো এইভাবে যদি পেজগুলোকে দিন দিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কোন হিসেবে কাজ করব? এত পরিশ্রম করছি, আজকে যদি আমরা তাদের লাই দিই, তারা একটা সময় আমাদের মাথার উপর চড়ে বসবে, যেমনটা রচনা বিশ্বাস এদের মাথার উপরে চড়ে বসেছে। এদের এত এত ফেক পেজ হয়ে গেছিলো, এরা কিচ্ছু বলেনি বলে তারা আজকে তাদের চ্যানেলকে স্ট্রাইক দিচ্ছে। মানে রচনা বিশ্বাসের চ্যানেলটাকে তারা ফেক হিসেবে ধরছে। মানে কিভাবে তারা এই কাজগুলো করতে পারে? হ্যাঁ, আমি হয়তো রিসেন্ট দাঁড়িয়েছি, আমার নতুন নতুন পেজ রিসেন্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু আজকে থেকে যদি আমি স্টেপ না নিই, কালকে কিন্তু আবার আমার পেজগুলোকে তারাই নষ্ট করবে। তো দেখো কত রান্না করছে, একদিকে কিন্তু আমি এখানে এডিটিংটা করছি, কারণ শর্ট ভিডিওগুলো পোস্ট করতে হবে। আর কি বলবো, অনেকটা পরিশ্রম করে আমরা কিন্তু ভিডিও করি, ভিডিও বানাই, ভিডিও ছাড়ি। সেখানে যদি মানুষগুলো এরকম ফেক পেজ ক্রিয়েট করে যদি আমাদের ভিডিওগুলো পোস্ট করে, তারাই মানে তাদের কোনো কষ্টই নেই, তারা নর্মালি শুধু ডাউনলোড করছে আর পোস্ট করছে ব্যাস। আর আমাদের দেখো এখানে স্ক্রিপ্ট ভাবতে হয়, এডিট করতে হয়, ভয়েস ওভার করতে হয়, একদিন দুদিন লেগে যায় একটা ভিডিও পুরোপুরিভাবে রেডি করতে। আর সব থেকে যেটা কষ্ট হয় এপি শেয়ারের ভিডিওগুলো, যেটা কিনা অনেকটা দিন ধরে আমরা একটা ভিডিও তৈরি করি। ঝোল ফুটছে, আয়ুষটা যে কই গেল স্নান করে, মাছগুলো এখন দিয়ে দিই। ও তো মাছ ভাজা খাবে, আয়ুষের মাছ ভাজা রাখতে হবে। আর মাছগুলো দেখে যেন কাতলা মাছ মনে হচ্ছে, এত তেল। এদিকে আজকের মাছের ঝোলটা কিন্তু একদম পাতলা করে করেছি, মানে যেমন রোগীদের ঝোল হয় না, একটু জিরা বাটা লঙ্কা ফেলে দিয়ে, মানে কোনো কিছু বাটাবাটি করিনি। রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি খুশসোনাকে নিয়ে ডাক্তার এখানে। ও খুব মানে খেতে নিলে অক করে আর কি, মানে অটকায় আর কি, বমি করতে নেয় কিন্তু বমি করে না। তো এই জিনিসটা খুবই খারাপ, যেহেতু গরম কিরমি ঠিরমি যদি হয়। তাই মাথামার ডাক্তার আমাদের ঘোষণাতে আসছে, তো সেখানেই দেখাবো। ওই যে খুশ রেডি হয়ে পড়েছে। বিছানায় রাখলে ওই যে খুব জ্বালায়, মানে বিছানার সাইডে চলে আসে, দাঁড় করিয়ে আমি রেডি হলাম। ওকে চলো এখন আমরা তাড়াতাড়ি করে বের হই।